অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজিতে নিয়ে পড়ার কথা আমাদের। তো এই অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজির মধ্যে আমাদের ইন্ট্রোডাকশনটা হয়ে গেছিল, ঠিক আছে। তো যেখানে বেসিক্যালি আমরা পড়েছিলাম যে সোশ্যাল সাইকোলজির পার্টটা আগের সেমিস্টারে পড়ে আসার পরে ওই সোশ্যাল সাইকোলজির অ্যাপ্লিকেটিভ জায়গাটা কি সেটা দেখেছিলাম, এবং এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সটা কিভাবে আমাদের বিহেভিয়ারের উপর ইম্প্যাক্ট ফেলছে। সোশ্যাল ইনফ্লুয়েন্স বলতে কনফর্মিটি, কমপ্লায়েন্স, ওবিডিয়েন্স বা কোনো অ্যাটিটিউডিনাল চেঞ্জ কিভাবে আমাদের বিহেভিয়ারের উপর ইম্প্যাক্ট ফেলছে, যেগুলো আমরা থিওরিটিক্যালি আগে পড়ে এসেছিলাম। তারই আবার থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন পার্ট গুলো আমরা পড়ছি হচ্ছে CC10 এ অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজির আন্ডারে, যেটার ইন্ট্রোডাক্টরি পার্টটা ডান করেছিলাম। বাকি রয়ে গেছে 2, 3 and 4। তো 2 আর 3 পার্টটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে আমরা সোশ্যাল সাইকোলজিকে অ্যাপ্লাই করছি যে ফিল্ড গুলোতে, সেখানে কি ইম্প্যাক্ট করছে, কিভাবে সোশ্যাল সাইকোলজি ওই ফিল্ড গুলোর উপর অ্যাপ্লিকেশন করছে, বা সেখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সটা কিভাবে সেখানকার বিহেভিয়ারের উপর ইম্প্যাক্ট ফেলছে, সেই জায়গাগুলো রয়েছে। তো অবভিয়াসলি এখানে এনভায়রনমেন্ট, ডাইভার্সিটি দেখতে পাবো, ওয়ার্ক, হেলথ, লিগাল সিস্টেম, এই 5টা ভ্যারিয়েশন জায়গা মেনশন করা রয়েছে। 5টা ভ্যারিয়েশন জায়গার মধ্যে আমরা দেখবো যে কিভাবে সোশ্যাল সাইকোলজির অ্যাপ্লিকেশন হচ্ছে। এবার এই জায়গাগুলো পড়ানোর আগে আমি যেটা আগে পড়াবো ইউনিট 4টা পড়াবো, যেখানে লেখা আছে হচ্ছে ইন্টারভেনশন অ্যান্ড ইভ্যালুয়েশন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেন এটা আগে করাবো, সেটা বিষয়টা বলতে গেলে যেটা বলতে হয় যে এই যে আমরা অ্যাপ্লিকেশন পার্টটা ইউনিট 2 and 3 এর মধ্যে যে এরিয়াগুলো দেখছি, এনভায়রনমেন্ট, ডাইভার্সিটি, ওয়ার্ক, হেলথ, লিগাল সিস্টেম, এই এরিয়াগুলোতে নিশ্চয়ই কিছু সোশ্যাল রিলেটেড ইস্যুস তৈরি হয়। সেই সোশ্যাল ইস্যুস গুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব, সেখানে যদি কোনো ম্যালপ্র্যাকটিস তৈরি হয় বা যদি কোনো প্রপার অ্যাকশন সেখানে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে সেটা আমরা কিভাবে সেই জায়গায় ইন্টারভেন্ট করব, তার জন্য আমাদেরকে আগে ইন্টারভেনশন প্রসেসটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমরা ইউনিট 1 থেকে বেসিক যে ইন্ট্রোডাক্টরি পার্টটা সেটা বুঝেছি। এবার আমরা দেখবো যে সোশ্যাল প্রবলেমস যখন যে কোনো ফিল্ডে অ্যারাইজ হতে পারে, এখানে 5টা মেনশন করা আছে, এর বাইরেও অনেক ফিল্ড হয়, সব ফিল্ডেই সোশ্যাল সাইকোলজির অ্যাপ্লিকেশন রয়েছে। বাট সেইখানে যখন কোনো বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে, অ্যাটিটিউডিনাল প্রবলেম হচ্ছে, সোশ্যাল ইস্যুস রিলেটেড কিছু প্রবলেম অ্যারাইজ হচ্ছে, বা কোনো একটা নতুন সোসাইটি তৈরি হচ্ছে, বা একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ এসছে, সেখানে কোপ আপ করার ব্যাপার হচ্ছে, নতুন অ্যাকশন সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে, সেই সমস্ত জায়গায় আমাদেরকে আগে বুঝতে হচ্ছে এই ইন্টারভেনশন স্ট্র্যাটেজিস গুলো কি অ্যাপ্লাই করব, এবং কিভাবে স্ট্র্যাটেজি গুলো কতটা এফেক্টিভ। সেই এফেক্টিভ স্ট্র্যাটেজিটা আমার মনে হতে পারে এফেক্টিভ, যারা তৈরি করছে তাদের মনে হতে পারে এফেক্টিভ, বাট এটা ইভ্যালুয়েট করে দেখতে হবে যাদের উপর এটা ইমপ্লাই করা হচ্ছে তাদের উপর ইমপ্যাক্ট কি আসছে বা ফিডব্যাক কি আসছে, সেটাকে ইভ্যালুয়েট করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য আমরা অ্যাজ আ হোল আগে দেখে নেব যে কোনো প্রবলেম, কোনো সোসাইটি, এনভায়রনমেন্ট, ডাইভার্সিটি, ওয়ার্ক, হেলথ, লিগাল সিস্টেম এন্ড এনি আদার সিচুয়েশনে কোনো যদি প্রবলেম অ্যারাইজ হয় বা কোনো নতুন সেখানে কোর্স অফ অ্যাকশন ইমপ্লিমেন্ট করতে হয়, সেখানে কিভাবে আমরা জিনিসটাকে ইন্টারভেন্ট করব এবং কিভাবে সেই জায়গাগুলোকে ইভ্যালুয়েট করব, সেটা আমাদেরকে এবার বুঝে নিতে হচ্ছে। তার জন্য আমরা ইউনিট 4টাকে আগে পড়ব। ইউনিট 4টা পড়ার পরে আমরা এনভায়রনমেন্ট, ডাইভার্সিটি, ওয়ার্ক, হেলথ, লিগাল সিস্টেম এই জায়গাগুলোতে যাব। যদিও আমাদের কালকের দিনটা হাতে রয়েছে, আগে আমি ইন্টারভেনশন ইভ্যালুয়েশনটা পড়িয়ে নিই, তারপরে বাকি পোর্শনটা দেখছি কি করা যায়। দাঁড়া একটু স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা, ইন্টারভেনশন অ্যান্ড ইভ্যালুয়েশন
এখানে আমাদেরকে যে জায়গাগুলোকে করতে হচ্ছে সেটা হচ্ছে as per our syllabus রয়েছে কি তোর প্রসেস অফ ইন্টারভেনশন। আমরা তো ডাইরেক্ট প্রসেসে একদম যাব না, ইন্টারভেনশন কি, ইন্টারভেনশনের টাইপস গুলো কি, এগুলো জানবো। দেন প্রসেস অফ ইন্টারভেনশনে যাব, আর করতে হচ্ছে as per syllabus need for evaluation for effective programs। কেন ইভালুয়েশনের প্রয়োজনীয়তা রয়েছে কোন প্রোগ্রামকে এফেক্টিভ করার জন্য, এবং কেস স্টাডিজ ইন ইন্ডিয়ান কনটেক্সট। মানে এই কেস স্টাডিজ ইন ইন্ডিয়ান কনটেক্সটটা আলাদা করে বলছি না, আমি যখন ইন্টারভেনশন এন্ড ইভালুয়েশন বোঝাবো তখনই সেখানে কিছু না কিছু সোশ্যাল প্রবলেমস আসবে যেগুলো দিয়ে আমরা এই বিষয়টাকে বুঝিয়ে দিতে পারবো। বা এটার জন্য তোদের আলাদা করে যে কোনো কিছু নোট ইন্ডিয়ান ইস্যুতে পড়তে হবে সেটা না, এমনই একটা পেপার নিয়ে তোরা পড়ছিস অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজি, যেখানে আমরা প্রতিনিয়ত সোসাইটির মধ্যে রয়েছে এবং সোশ্যাল বিভিন্ন বিষয়ের দ্বারা আমরা এনকাউন্টার হচ্ছি। তো সেই জিনিসগুলো নিয়েও আমরা নিজেদের মতন করে ইন্ডিয়ান কনটেক্সটে ইভালুয়েশন ইন্টারভেনশনের জায়গাগুলো লিখতেই পারবো। তো যাই হোক, আগে বেসিক জিনিসটা বুঝি, হোয়াট ইজ ইন্টারভেনশন, টাইপস, প্রসেস, এগুলো দেখি। চল এখানে নেচার অফ ইন্টারভেনশন। ইন্টারভেনশন কথাটার মানে হচ্ছে একদম সিম্পল ওয়েতে কোন নতুন জিনিস, কোন স্ট্র্যাটেজি, কোন প্ল্যান অফ অ্যাকশন কোন একটা জায়গায় ইমপ্লিমেন্ট করা, যেটা করলে কি হচ্ছে পিপলদের বিহেভিয়ারের উপর একটা ইনফ্লুয়েন্সিয়াল এফেক্ট পড়ছে, সেটাকেই নরমালি আমরা বলি ইন্টারভেনশন। কি লেখা রয়েছে? an intervention may be defined as a strategy or a procedure that is intended to influence the behavior of people for the purpose of improving their functioning with respect to some social or practical problem। মানে বলতে চাইছে ইন্টারভেনশন হচ্ছে এমন এক ধরনের স্ট্র্যাটেজি বা প্রসিডিওর, যে স্ট্র্যাটেজি বা প্রসিডিওরটা পিপলদের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করছে। কিসের জন্য ইনফ্লুয়েন্স করছে? ধর কোনো একটা জায়গায় সোশ্যাল বা প্র্যাকটিক্যাল কোনো প্রবলেম অ্যারাইজ হয়েছে, সেই প্রবলেমটার সাথে পার্সনটা যাতে ঠিক ভাবে বিহেভিয়ার করতে পারে, সেটার জন্য সেই পার্সনটার উপর যে স্ট্র্যাটেজি বা যে প্রসিডিওর বা প্ল্যান অফ অ্যাকশনটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটাকেই বলে হচ্ছে ইন্টারভেনশন। মানে ধর এই করোনা পরিস্থিতিতে যখন একটা প্রবলেম, প্র্যাকটিক্যাল এবং সোশ্যাল প্রবলেম আমাদের লাইফে অ্যারাইজ হলো, তখন আমরা কি করলাম? মাস্ক পরে, তারপর হচ্ছে স্যানিটাইজার ইউজ করতাম, একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতাম। এগুলো করে আমরা কি করেছি? আমাদের যে নর্মাল বিহেভিয়ার, যেখানে আমরা স্যানিটাইজার, মাস্ক এগুলো কিছুই ইউজ করতাম না, সেগুলো ইউজ করে আমাদের বিহেভিয়ারাল একটা চেঞ্জ নিয়ে এসে আমরা করোনা পরিস্থিতির সাথে মোকাবিলা করেছি। তাহলে এখানে কি হচ্ছে? কিছু এমন একটা স্ট্র্যাটেজি ইন্ডিভিজুয়ালের উপর ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা দিয়ে তার যে প্রিভিয়াস অ্যাকশন অফ বিহেভিয়ার ছিল সেটা চেঞ্জ হয়ে নতুন অ্যাকশন অফ বিহেভিয়ার আসছে, এবং যার দরুন সে কি করতে পারছে? তার সামনে যে প্র্যাকটিক্যাল এবং সোশ্যাল প্রবলেমস অ্যারাইজ করেছে সেটার সাথে যাতে মানিয়ে নিতে পারে। দ্যাট ইজ কল্ড ইন্টারভেনশন। এবার এই ইন্টারভেনশন বিভিন্ন কারণের মধ্যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামের ক্ষেত্রে হতে পারে, কখনো কোনো এই যে যেমন বললাম করোনা পরিস্থিতি, মহামারী সিচুয়েশন তৈরি হচ্ছে সেটার সাথে কোপ আপ করার জন্য হতে পারে, কোনো অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল কোনো তার প্রবলেমে ভুগছে, অর্গানাইজেশনাল দিক থেকে কোনো প্রবলেম, এনভায়রনমেন্টের দিক থেকে প্রবলেম, যেটা আমি বললাম করোনা, ডাইভার্সিটি রিলেটেড প্রবলেম মানে হচ্ছে ধর এই যে বিভিন্ন ডাইভার্সিটি হতে পারে, সেটা হিন্দু মুসলিম বেসিসেও হতে পারে, সেটা কাস্ট বেসিসে হতে পারে, ল্যাঙ্গুয়েজ বেসিসে হতে পারে, যে কোনো বেসিসে হতে পারে। সেই প্রবলেমস গুলো যখন অ্যারাইজ হয় ওয়ার্কিং ফিল্ডে, অবভিয়াসলি অনেক প্রবলেম অ্যারাইজ হয়, লিগাল সিস্টেমে, হেলথ সেক্টরে যখন যে প্রবলেম গুলো অ্যারাইজ হচ্ছে সেই প্রবলেমস গুলো সম্পর্কে জেনারেল অ্যাওয়ারনেস তৈরি করা, বা তৎক্ষণাৎ প্রবলেম গুলোকে সলভ করার জন্য বা পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য আমরা যে স্ট্র্যাটেজি বা প্রসিডিওর অ্যাপ্লাই করছি সেটাকেই বলা হচ্ছে ইন্টারভেনশন স্ট্র্যাটেজি বা ইন্টারভেনশন প্রোগ্রাম। এবার এই
ইন্টারভেনশনের বিভিন্ন ধরন আছে। বিভিন্ন ধরনের মধ্যে ফার্স্ট অফ অল আমরা দুটো ধরন নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রোগ্রামেটিক। পার্সোনাল নামটা থেকে বুঝতে পারছি যেখানে আমরা ইন্টারভেনশন বিষয়টাকে আমাদের নিজস্ব ইন্ডিভিজুয়ালাইজ পারপাসে ইউজ করছি। ধর আমার পার্টিকুলারলি কোনো একটা ব্রিদিং ট্রাবল আছে, তার জন্য আমি যখন কোনো পলিউটেড জায়গায় যাচ্ছি আমি মাস্ক ইউজ করছি, যেটা নর্মালি সবাই করে না, আমি সেটা করছি। বা ধর আমার কিছু এমন সমস্যা রয়েছে যে সমস্যার জন্য আমি সব জায়গায় গিয়ে খুব রিচ ফুড খেতে পারি না, তার জন্য আমাকে যেখানে বিয়ে বাড়িতেও যাচ্ছি সেখানে আমাকে রিচ ফুড অ্যাভয়েড করে নর্মাল কিছু মিষ্টি বা কিছু অন্যান্য যেগুলো রিচ কম সেই খাবারগুলো আমাকে খেতে হচ্ছে। তাহলে এখানে আমরা আমাদের নিজেদেরকে ঠিক রাখার জন্য বা আমাদের এইগুলো যেমন বললাম নিজেদেরকে সেফ সাইডে রাখার জন্য, বা কোনো নতুন জিনিস আমি শিখতে চাইছি, নতুন জিনিস শেখার জন্য আমার মধ্যে যে জিনিসটা অ্যাকোয়ার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেটার জন্য আমি যে স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করছি, যে প্রসিডিওর গুলো অ্যাপ্লাই করছি সম্পূর্ণভাবে আমার নিজস্ব স্বার্থে যখন করছি সেটাকে বলছে পার্সোনাল ইন্টারভেনশন। সেটা আমাদের নিজস্ব অ্যাওয়ারনেস হতে পারে, নিজস্ব সেফগার্ড হতে পারে, নিজস্ব নলেজ গেনিং হতে পারে, যা কিছু হতে পারে। আর প্রোগ্রামেটিক সেফগার্ড বা প্রোগ্রামেটিক ইন্টারভেনশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি কোন একটা কমন প্রোগ্রামের কথা বলা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম মানে যেটা বলছে that an organized collection of activities designed to reach certain objectives, মানে যেখানে অনেকে মিলে অনেক কিছু অ্যাক্টিভিটিস নিয়ে কি হচ্ছে কোন একটা অবজেক্টিভস এ আমরা রিচ করার চেষ্টা করছি। সেখানে কি হতে পারে, এই যে আবার যদি করোনার এক্সাম্পলটা দিই, ওখানে যখন পুরো বিশ্ব জুড়ে করোনা চলছে তখন এখানে ঠিক করা হয়েছিল যে যখনই কেউ বাইরে বেরোবে সে যেই পার্সনই হোক না কেন সে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, মাস্ক পরবে, সাথে স্যানিটাইজার রাখবে, এইগুলো করবে এবং একটা গ্যাদারিং লিমিট করে দেওয়া হয়েছিল। সেটা কোনো অকেশনের ক্ষেত্রে হতে পারে, অকেশনে বলে দেওয়া ছিল 20 জন 25 জন এর বেশি লোক নিমন্ত্রিত করা যাবে না বা ইনভাইট করা যাবে না, এই বিষয়গুলোকে বলে দেওয়া হয়েছিল। তাহলে এখানে কি হচ্ছে, একটা কোনো স্বার্থে আমরা যখন কিছু অ্যাকশন গ্রুপ অফ অ্যাকশন নিচ্ছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করছি সেটাকেই বলছে প্রোগ্রামেটিক ইন্টারভেনশন। তো প্রোগ্রাম কি একটা কোনো কিছু সার্টেন অবজেক্টিভস কে পূরণ করার জন্য আমরা যে কালেকশন অফ অ্যাক্টিভিটিস করছি, সার্টেন অবজেক্টিভস টা হচ্ছে করোনা থেকে আমাকে বাঁচতে হবে আমাদেরকে, তার জন্য আমরা ভ্যারাইটি অ্যাক্টিভিটিস কি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক ওয়্যার করা, স্যানিটাইজ করা, লিমিটেড গ্যাদারিং করা, এই জায়গাগুলোকে করতে হচ্ছে। তো এগুলো হচ্ছে প্রোগ্রামেটিক ইন্টারভেনশন। আমার প্রোগ্রামেটিক ইন্টারভেনশনের মধ্যে যেমন এই যে মাঝে সাঝে দেখতে যে আমরা পোলিওর টিকাকরণ হচ্ছে বা এই ম্যালেরিয়ার জন্য প্রচার চলছে, এই যে এই জিনিসগুলো যে চলছে, জমা জল জমতে দেবেন না, যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে করে ম্যালেরিয়া ডেঙ্গুর মতন রোগ না ছড়াতে পারে, এর জন্য সবাইকে অ্যাওয়্যার হতে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি প্রোগ্রামেটিক ইন্টারভেনশন। এই প্রোগ্রামেটিক ইন্টারভেনশন আর পার্সোনাল ইন্টারভেনশন ছাড়াও আরেকটা ইন্টারভেনশন আছে, সেটা হচ্ছে ট্রায়াল ইন্টারভেনশন। ট্রায়াল ইন্টারভেনশনটা কি, একেবারেই কোনো স্ট্র্যাটেজি কারোর উপর, সেটা হতে পারে ইন্ডিভিজুয়াল হতে পারে গ্রুপ, একেবারে ইমপ্লাই না করে যদি আমরা অল্প অল্প করে ট্রায়াল বেসিসে দিয়ে দেখি যে কতটা তার এফেক্ট পড়ছে, তখন সেই স্ট্র্যাটেজিটাকে বলছি ট্রায়াল ইন্টারভেনশন স্ট্র্যাটেজি। এখানে কি হতে পারে, এখানে ধর এরকম হতে পারে, ধর একটা বড় প্রোগ্রাম আমি হাতে নিচ্ছি, এবার সেই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য ধর একটা সিম্পল কোন একটা রবীন্দ্র নৃত্য অনুষ্ঠান হবে বা রবীন্দ্র নজরুল সন্ধ্যার একটা আয়োজন করা হয়েছে। তো সেখানে পাড়ার ছোট ছেলে মেয়েরা আসছে, বড়রা আসছে, সবাই মিলে একটা গ্যাদারিং হচ্ছে, গান নাচ আঁকা আবৃত্তি সমস্ত কিছু হচ্ছে। তো সেই সমস্ত জায়গায় প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য, প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, অনেক দিন ধরে প্ল্যান করতে হচ্ছে। আমাদের কালকে প্রোগ্রাম, আজকে রিহার্সালে আমরা বসছি না, প্রায় এটা 1 মাস
1.5 মাস ধরে এই প্রোগ্রাম চলতে থাকে। অল্প অল্প করে ট্রায়াল দিয়ে দিয়ে প্রত্যেককে রেডি করা, প্রত্যেককে রিভার্স করানো, বিষয়টাকে নিয়ে অ্যাক্টিং হচ্ছে তোর ওই স্টেজ রিহার্সাল দেওয়া, এইগুলো করে জিনিসগুলোকে রেডি করা হচ্ছে। করে কি করা হচ্ছে, একটা আলটিমেটাম, একটা স্ট্র্যাটেজির মধ্যে আসা হচ্ছে এবং সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এই যে ছোট ছোট করে বিষয়টাকে রেডি করা, স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করা, সেটাকে আমরা বলছি ট্রায়াল ইন্টারভেনশন স্ট্র্যাটেজি বা ট্রায়াল ইন্টারভেনশন। তাহলে বেসিক্যালি তোরা দেখতে পেলি তিনটে টাইপ অফ ইন্টারভেনশন হলো পার্সোনাল, প্রোগ্রামেটিক এন্ড ট্রায়াল ইন্টারভেনশন। এবার এই ইন্টারভেনশনটা কিভাবে কাজ করবে, প্রসেসটা কি ইন্টারভেনশনের? প্রসেস অফ ইন্টারভেনশন বলতে বোঝাচ্ছে যে কিছু স্টেপস আমাদেরকে ফলো করতে হবে। টোটাল 4টে স্টেপস ফলো করতে হবে অ্যাজ পার অক্সফ্যাম এন্ড সোলস 1997। এনারা দুজনে বলছেন যে 4টে স্টেপ হচ্ছে, প্রথমত আমাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাকে তার সলিউশনে রিচ করতে হবে, এবং সলিউশনে রিচ করার সময় কিছু গোল আর ডিজাইন সেট করতে হবে এবং সেগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে এই 4টে জিনিস স্টেপস কাজ করবে, একটা এক্সাম্পল ধরে যদি আমরা করি বিষয়টাকে আমরা বুঝে যাব। কিভাবে হচ্ছে, ধর আইডেন্টিফাইং আ প্রবলেম, আবারও সেই যদি করোনার এক্সাম্পলই দিই, না ছেড়ে দে, করোনার এক্সাম্পল ছাড়া আমফানের সময় কথাটা ভাব। আমফানের সময় যখন আমফান অ্যানাউন্সড হলো, তখন একটা পার্টিকুলার প্রবলেম আমরা আইডেন্টিফাই করলাম যে এই আমফানে প্রচুর ক্ষতি হবে এবং এই ক্ষতির দরুন অনেক সমস্যা তৈরি হবে। কিছুদিন যে আমাদের বেসিক নিডস যেমন জলের কষ্ট হবে, তারপরে হচ্ছে আমরা প্রপার অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাবো না, ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়ে যাবে, যেটা আজকালকার দিনে না থাকলে খুব মুশকিল হয়ে যায়। সেই সমস্ত পরিস্থিতি আমরা মুখোমুখি হতে চলেছি। তাহলে আমফানের দরুন যদি এই প্রবলেম গুলো হতে পারে বলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এবং এটাও আইডেন্টিফাই করছি যারা একদম সমুদ্রের ধারে থাকছে বা কোনো নদীর পাশে থাকছে, সেই সমস্ত জায়গাগুলো বেশি এফেক্টিভ হবে, তার উপর বেশি এফেক্ট করবে, কারণ সেই সমস্ত জায়গায় ঝড়ের লেভেলটা বেশি থাকে। ফলে যাদের হচ্ছে টিনের চালের বাড়ি, যাদের পাকা বাড়ি নয়, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ইভেন যেখানে পাকা বাড়িও ছিল সেখানেও অনেক পুরোনো বাড়ি কিন্তু পড়ে ভেঙে গেছিল আমফানের সময়। তো এইগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই যদি প্রপার ওয়েতে করতে পারি, ঠিক কোন কোন দিক থেকে প্রবলেম হতে পারে সেইগুলো আইডেন্টিফাই করলে আমরা তার জন্য কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি, সেগুলোতে আমাদের সুবিধা হবে। So first of all, identifying the problems, then arriving at the solution. এবার এগুলোকে করতে গেলে আমাকে কি করতে হবে, আমি সলিউশন নিলাম যে যারা ওই সমুদ্রের ধারে থাকছে বা নদীর ধারে থাকছে তাদেরকে আমরা ওই জায়গা থেকে রেস্কিউ করবো, রেস্কিউ করে সরিয়ে দেবো, যেটা এসেনশিয়াল তাদের মেটেরিয়ালস, তাদের প্রয়োজনীয়, সেগুলো নিয়ে যাতে তারা বিপদ টাইমে সরে যেতে পারে, সেই জায়গাটা দেখবো। আমরা আগে থেকে আমাদের প্রয়োজনীয় যে খাবারের জল, সেই জলটাকে আমরা সিকিউর করে রাখবো, সমস্ত মোবাইল এগুলোতে চার্জিং করে রাখবো, তারপরে হচ্ছে যে ইলেকট্রিসিটি আসবে না তার জন্য আমরা মোমবাতি বা যেগুলো এসেনশিয়াল জিনিস লাগে আলো জ্বালানোর জন্য সেগুলোকে রেডি করে রাখবো, এবং নিজেরা যাতে বাড়ির বাইরে না বেরোয় সমস্ত জিনিসপত্র বাইরের কাজগুলো গুছিয়ে এনে ঘরে রাখবো। এইগুলো আমরা সলিউশন করতে পারি। তাহলে এই সলিউশন গুলো যে ভাবলাম, প্রবলেম গুলো আইডেন্টিফাই করার পরে যে সলিউশন গুলো ভাবলাম, এবার আমাকে কি করতে হবে, থার্ড স্টেপে এইগুলোই হয়ে যাচ্ছে এক একটা গোল, সলিউশন গুলোই হয়ে যাবে এক একটা গোল। এবার সেই গোলগুলোকে আমাকে প্রপারলি ডিজাইন করতে হবে, মিন্স কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে যাতে এই সলিউশন গুলোতে আমি রিচ করতে পারি। স্ট্র্যাটেজির মধ্যে আমি করতে পারি, এখানে স্ট্র্যাটেজির মধ্যে হতে পারে ওই যে রামকৃষ্ণ মিশন বল, বিভিন্ন এনজিও, এরা কি করেছিল, ওখানে গিয়ে কাজ করেছিল, আগেও কাজ করেছে, আফটার এফেক্টের পরেও কাজ করেছে, তারা একটা রেডি করেছে জায়গা যে কোথায় তাদের বাসস্থান করা যেতে পারে,
বা ধরো কোনো সময় যদি এরকম সমস্যা যদি খুব হাই লেভেলে হয়ে যায় তাহলে গভর্নমেন্ট কি প্রসিডিওর নেবে, এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্য ভাবনা চিন্তা করে রাখতে হবে। যখন ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে তখন সেই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা হবে। এই যে ইন্টারভেনশনের ডিজাইনিং হচ্ছে, এই ডিজাইনিংটা তখনই পসিবল যখন আমরা প্রপারলি প্রবলেমটাকে আইডেন্টিফাই করব এবং তার যে সলিউশনস গুলো হতে পারে সেগুলোকেও আমরা হাইলাইট করে রাখবো। করার পরে এটাকে আমরা ইন্টারভেনশন স্ট্র্যাটেজি গুলো নিলাম, এরপরে আমরা কি করবো, এই ইন্টারভেনশন স্ট্র্যাটেজি গুলোকে ইমপ্লিমেন্ট করব। যে সরকার কি কি রুলস নিচ্ছে, বা এই যে মনে করা হবে এদেরকে সরিয়ে নিয়ে এসে একটা কোনো নিয়ারেস্ট স্কুল, বড় পাকা বিল্ডিং রয়েছে সেই জায়গায় তাদেরকে রাখা হবে, তাদের প্রয়োজনীয় খাবার দাবার গুলো বা শুকনো খাবার তাদেরকে মজুত করে দেওয়া হবে। এই জিনিসগুলো যে ভাবনা চিন্তা করা অনুযায়ী যখন কাজগুলো করা হচ্ছে তখন সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা হলো। তাহলে কি প্রসেসে ইন্টারভেনশন কাজ হচ্ছে? প্রসেসটা হচ্ছে প্রথমে প্রবলেম আইডেন্টিফাই করো, দেন হচ্ছে সেটা সলিউশন ঠিক করো, সলিউশন অনুযায়ী সেই সলিউশনস গুলোকে গোল বানাও, গোল বানিয়ে সেটার ইন্টারভেনশন কি হতে পারে সেই স্ট্র্যাটেজি গুলোকে রেডি করে লাস্ট পয়েন্টে বলছে কি ফোর্থ স্টেপে যে ইমপ্লিমেন্ট করো সেই ইন্টারভেনশন স্ট্র্যাটেজিস গুলোকে। এইভাবে এই প্রসেসে ইন্টারভেনশন স্ট্র্যাটেজি গুলোকে আমরা অ্যাপ্লাই করি। তাহলে ইন্টারভেনশন কি, ইন্টারভেনশনের টাইপ, কিভাবে সেটা অ্যাপ্লাই করি, কি প্রসেসে করি, সেই স্টেপস গুলো আমরা বুঝতে পারলাম। এবারে আমরা ইভ্যালুয়েশনে যাব। তার আগে বল এইটুকুনি ক্লিয়ার হয়েছে কিনা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার হয়েছে নিড ফর ইভ্যালুয়েশন ফর এফেক্টিভ প্রোগ্রাম। ইভ্যালুয়েশন মানেটা আগে দেখে নিই, তারপরে দেখবো যে ইভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা কিভাবে রয়েছে। Evaluation is an integral part of the process of intervention design and implementation and may be considered a fifth step in the process. বলছে আমরা 4 নম্বর স্টেপ অবধি কি করলাম, আমরা স্ট্র্যাটেজি গুলোকে ইমপ্লিমেন্ট করব। বাট ইভ্যালুয়েশন মানে হচ্ছে ইন্টারভেনশন প্রসেসের একটা ইন্টিগ্রাল পার্ট, একত্রিত একটা অংশ, যেখানে আমরা যে ইমপ্লিমেন্টেশনস গুলো ডিজাইন করেছি সেগুলো কতটা এফেক্টিভ ওয়েতে ইমপ্লিমেন্ট হয়েছে সেটাকে ভেরিফাই করার দেখার জন্য যে স্টেপটা বা যে প্রসেসটা, দ্যাট ইজ কল্ড ইভ্যালুয়েশন। কারণ আমি একটা কোনো জিনিস ইমপ্লিমেন্ট করে দিলাম স্ট্র্যাটেজিটা, এবার দেখলাম যে ধর সিম্পল আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে যারা ওই সমুদ্রের ধারে যাচ্ছে তাদেরকে তুলে এনে সেইখানেরই নিয়ারেস্ট কোনো একটা স্কুল বাড়িতে তাদেরকে রেখে দিলাম, আর সেই স্কুল বাড়িতে তাদের কাছে কতটা সিকিউর, সেটাও তো ওইরকম নিয়ারেস্ট কোনো জায়গায় হতে পারে পাকা বাড়ি, কিন্তু ঝড়ঝাপটায় তো আরো সমস্যা হতে পারে, সেখানে তো প্রপার জলের ব্যবস্থা বা অতজন লোককে একটা স্কুলের মধ্যে নাও রাখা যেতে পারে। তাহলে তাহলে কি বিষয়টা ইমপ্লিমেন্টেড হলো প্রপারলি? হলো না। সেই জন্য ইমপ্লিমেন্টেশন করার পরও ভালো করে ভেরিফাই করে দেখে নিতে হয় যে সত্যি সেটা প্রপার এফেক্টিভ প্রসেস হলো কিনা বা স্ট্র্যাটেজি হলো কিনা, সেটা দেখার জন্যই এটা লাস্ট স্টেপ যদি আমরা বলি, দ্যাট ইজ দ্য ফিফথ স্টেপ ইজ কল্ড ইভ্যালুয়েশন, যেখানে আমরা পুরো ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটাকে ভেরিফাই করে দেখে নিচ্ছি ইট ইজ এফেক্টিভ অর নট। এবারে কেন নিডটা কিসের রয়েছে, নিড ফর ইভ্যালুয়েশন ফর এফেক্টিভ প্রোগ্রাম? নিড তো বিভিন্ন রয়েছে, বিভিন্ন নিডের মধ্যে আমি এক্সাম্পল তোদেরকে বলেই দিলাম যে স্ট্র্যাটেজি গুলো নেওয়া হয়েছিল সেগুলো সত্যি ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, সেগুলো কতটা এফেক্টিভ ওয়েতে কাজ করছে, এবং এফেক্টিভ ওয়েতে কাজ করার পেছনে অন্য কোনো স্বার্থ বা অন্য কোনো রকম প্রবলেম সেগুলোর মধ্যে আসবে না তো। কেউ নিজের জন্য স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক সময় কি হয়, বিভিন্ন এনজিওরা, অনেক এনজিও আছে যেগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড নয়, তারা কি করে আমাদের থেকে টাকা কালেক্ট করছে, করে নিয়ে বলছে আমরা দরিদ্রদের সেবা করব বা ওই রকম যারা আমফানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আমরা দেবো।
কিন্তু সবাইকে আমরা হেল্প করি না বা করাটা উচিত নয়, কারণ কি এরকম অনেক অসৎ এনজিও রয়েছে যারা নিজেদের পারপাসে এই টাকাগুলোকে কালেক্ট করে নেয়। তো সেই বিষয়গুলোকে দেখা দরকার যে আমরা সঠিক জায়গায় জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা এবং সেটা সত্যি এফেক্টিভ হবে কিনা, এই রিজনস গুলো দেখতে, এবং যাদের উপরে যে এফেক্টিভ করা হচ্ছে বা ইমপ্লিমেন্ট করা হচ্ছে তাদের ফিডব্যাকটা কি, তাদের কতটা লাভ হচ্ছে, এই জিনিসগুলো বিভিন্ন রিজনস গুলোকে ভেরিফাই করতে হয়, ভেরিফাই করে দেখে নিতে হয় যে সত্যি প্রসেসটা এফেক্টিভ কিনা। এই জন্যই ইভ্যালুয়েশনের প্রয়োজন রয়েছে যে কোনো এফেক্টিভ প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করার সময়। এছাড়া চঞ্চল দিয়ে আমরা কিন্তু কোনো স্ট্র্যাটেজি একেবারে ফাইনালি ইমপ্লিমেন্ট করি না, কারণ আগে বুঝতে হবে যে আমার কোনো কিছু স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু ফিনান্স দরকার পড়ে, কতটা ফিনান্সের ক্যাপাসিটি রয়েছে, আমরা কতটা করতে পারবো, এটার জন্য কতটা করা উচিত। আমি অনেক বেশি প্রতিশ্রুতি দিয়ে দিলাম যে এটা করবো সেটা করবো ওটা করবো, বাট প্রতিশ্রুতি দেওয়ার সাথে যদি কাজের অমিল হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যা তৈরি হয়। সেখানে যেমন একটা ফ্রাস্ট্রেশন লেভেল তৈরি হয়, একটা গভর্নমেন্টের প্রতি একটা অসন্তোষ তৈরি হতে পারে, বা ফিনান্স প্রপার না থাকার জন্য পরবর্তীকালে আরো ক্রাইসিস তৈরি হতে পারে। সো এই বিষয়গুলোকে প্রপারলি দেখে মেনটেন করে সমস্ত সোশ্যাল ইকোনমিক জায়গা, কোনো সেন্সিটিভ জোনে কাজ করার আগে সেই জায়গায় কি ফিডব্যাক আসতে পারে সেইগুলোকে প্রপারলি বুঝে নিয়ে তবেই কিন্তু আমাদেরকে, মানে এটা রিজনস গুলো বললাম সেগুলোকে ভেরিফাই করে নিয়েই ইমপ্লিমেন্ট করতে হয়। এই জন্য ইভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা রয়েছে। তারপরে বলছে ইনএফেক্টিভ ইন্টারভেনশন হলে অবভিয়াসলি সেটা ভালো কাজ দেবে না, এটার বলার কিছু নেই, জায়গাটাতে পড়লে বুঝতে পেরে যাবে। দেন বলছে টাইপস অফ ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন তো কেন প্রয়োজন রয়েছে বা ইভ্যালুয়েশন কে আমরা ইমপ্লিমেন্টেশনের একটা লাস্ট স্টেপ হিসেবে নেব, বাট ইভ্যালুয়েশন কত ধরনের হতে পারে সেটাও আমাদের জানা দরকার। ইভ্যালুয়েশন বলছে দু ধরনের হবে, একটা হচ্ছে প্রসেস, একটা আউটকাম। প্রসেস ইভ্যালুয়েশন কে আমরা বলবো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, আর আউটকাম ইভ্যালুয়েশন কে আমরা বলবো সামেটিভ ইভ্যালুয়েশন। প্রসেস ইভ্যালুয়েশনের মধ্যে কি হচ্ছে, আমরা যেখানে একটা প্রোগ্রাম সেট করেছি এবং প্রোগ্রামের পরপর কি অ্যাক্টিভিটিস গুলো হবে আমি যখন রেডি করছি, ধর এই যে বললাম না রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমি করব, তো সেখানে কিছু ছেলে মেয়েরা গান করবে, নাচ করবে, আবৃত্তি করবে, এমন ভাবেই প্রোগ্রামটা সাজাতে হবে যাতে সেটা বোরিং না হয়ে যায়, এফেক্টিভ হয়। যে আমি মনে করলাম শুধু আগে আবৃত্তি করে যাবো, শুধু গান হয়ে যাবে, নাচের পর নাচ হয়ে যাবে, এরকম ভাবে দেখবি যে হয় না, একটা অল্টারনেটিভ করে হয়। আগে যারা একদম ছোট বাচ্চা তাদেরকে কখনো লাস্টে রাখা হয় না, প্রথমের দিকেই তাদেরকে করিয়ে দেওয়া হয়, কারণ তাদের মুডসটা ভীষণ ফ্লাকচুয়েট করে। তো সেই জায়গাগুলোকে করে 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 একটা ভালো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয় এবং বিভিন্ন ভাবনা চিন্তা করা হয়, করে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। তো এইরকম ভাবে যখন আমরা ইভ্যালুয়েশনটা করছি, সেটা প্রসেসটা কিভাবে কাজটা এগোবে সেই প্রসেসটাকে মেনটেন করে আমরা ইভ্যালুয়েশনটা করছি, এটাকে বলছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। আর আউটকাম ইভ্যালুয়েশন হচ্ছে যে প্রসেস ইভ্যালুয়েশনটা করার পরে তার রেজাল্ট কি আসছে, ঠিক আছে, সেখানে শর্ট টার্ম আউটকামও হতে পারে, লং টার্ম আউটকামও হতে পারে, যে কতটা সাকসেসফুলি সেটা ইমপ্লিমেন্টেড হলো। এবং যদি দেখি যে ইমপ্লিমেন্টেশন করতে করতে কিছু প্রবলেম আসছে, তখন সেটাকে আবার রিচেক করা, সেই প্রসেসটার মধ্যে আবার চেঞ্জ আনা, কারণ যে প্রসেসে চলছিল দেখা যাচ্ছে যে সেই প্রসেসটা সাকসেসফুল হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে সেই প্রসেসের মধ্যে আবার চেঞ্জ এনে প্রসেস ইভ্যালুয়েশন করে নিয়ে আমাদেরকে আবার প্রসেসটাকে আবার চালু করতে হয়, আবার তৈরি করতে হয়। এইটা কিভাবে সম্ভব হচ্ছে, কেন সম্ভব হচ্ছে, কারণ আমরা আউটকামটাকে ইভালুয়েট করছি প্রত্যেকটা প্রসেসের সাথে সাথে, যে ইমপ্যাক্ট কি পড়ছে, ফিডব্যাক কি আসছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো এইরকম শুধু প্রসেস ইভ্যালুয়েশন করলেই হবে না, প্রসেসের সাথে সাথে আউটকাম ইভ্যালুয়েশনও আমাদেরকে করতে হবে, যেটা করলে আমরা পুরো প্রপার ওয়েতে বুঝে যাব যে দুটো জিনিস ঠিক ঠিক ভাবে কাজ করতে পারছে কিনা এবং কতটা পরিষ্কার ভাবে দুটো জিনিস কাজ করছে, ঠিক আছে। আরেকটা রয়েছে ডেভেলপমেন্টাল ইভ্যালুয়েশন,
ডেভেলপমেন্টাল ইভ্যালুয়েশনের মধ্যে বেসিক্যালি বলছে ধর নতুন ভাবে প্রসেস, মানে এটা ডেভেলপমেন্টাল ইভ্যালুয়েশন হচ্ছে এমন একটা ইভ্যালুয়েশন যেখানে তোর যে জিনিসটা চলছিল সেটা তো প্রসেস হচ্ছে, সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ আবার তার আউটকাম হিসেবে ডেভেলপ করছি। এবার ধর নতুন কিছু কোর্স অফ অ্যাকশন আমি ডেভেলপ করার চেষ্টা করছি, তাহলে নতুন কিছু কোর্স অফ অ্যাকশন ডেভেলপ করতে গেলে আমাকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইমপ্লিমেন্ট করে তার প্রত্যেকটা স্টেপে ভেরিফাই করে দেখতে হবে যে ঠিক ভাবে তার আউটকামটা আসছে কিনা। এইগুলো করতে করতে একটা কোর্স অফ অ্যাকশনকে যখন আমরা ফিক্সড করছি যে এটা সাকসেসফুলি এইরকম ভাবে রান করলে জিনিসটা ভালো হবে, তখন সেটা প্রপার ওয়েতে কি হচ্ছে রান করে যাচ্ছে এবং নতুন একটা কনসেপ্ট ডেভেলপড হচ্ছে ইভ্যালুয়েশনে, সেটাকেই বলছে ডেভেলপমেন্টাল ইভ্যালুয়েশন। যেমন ধর ওই যদি আবার করোনার এক্সাম্পলটা দিই, প্রথমে যখন এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো তখন ঠিক করা হলো যে মাস্ক দিয়ে কতটাকে ঠিক করা যেতে পারে বা স্যানিটাইজার ইউজ করে কতটা ঠিক করা যেতে পারে। সেটা ইউজ করার সাথে সাথে আবার পরবর্তীকালে বলা হলো যে না, তোমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, গ্যাদারিং কম করতে হবে, এগুলো করতে হবে এবং রাত্রি 8টার পরে কেউ বেরোতে পারবে না, এই জিনিসগুলোকে সমস্তটা করা হলো। তো এইগুলো কিন্তু একদিনেই করোনা হওয়ার পরেই কিন্তু এটা করা হয়েছিল তা কিন্তু না, এটা স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করতে 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 একটা সময় কি হলো ফিক্সড একটা বিষয় তৈরি হয়ে গেল এবং এটাই একটা এখন আমরা অনেকে এখনো অব্দি স্টিল নাও মাস্ক পরছি বা স্যানিটাইজার ইউজ করছি, এগুলো কিন্তু আমরা করছি। বা কখনো যদি কারো সর্দি কাশি হয়ে থাকে সেই সর্দি কাশিটাকে যাতে অন্য কারোর মধ্যে স্প্রেড না করে, বা এই যে যখন লু হয় লুটাকে নিজেদের শরীরে যাতে না ঢোকে সেই জন্য আমরা মাস্ক ইউজ করছি, পলিউশন এড়ানোর জন্য মাস্ক ইউজ করছি। মানে একটা আমরা ধরে নিয়েছি যে এই সমস্ত দিকগুলো থেকে প্রিকশন নেওয়ার জন্য এই মাস্কটা একটা এফেক্টিভ প্রসিডিওর। তাহলে এইটা একটা নতুন একটা ইভ্যালুয়েশনের জায়গা তৈরি হচ্ছে যেটাকে বলছে ডেভেলপমেন্টাল ইভ্যালুয়েশন, একটা নতুন অ্যাপ্রোচ। আচ্ছা, এই হচ্ছে ইভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা কোথায় পড়ছে এবং ইভ্যালুয়েশনের বিভিন্ন ধরনগুলো আমরা পড়ে নিলাম। এটাই হচ্ছে গিয়ে গেল আমাদের তোর ইন্টারভেনশন এন্ড ইভ্যালুয়েশনের জায়গাটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এবার দেখ এই জায়গাগুলোর উপর বেস করেই কিন্তু এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে যখন আমরা ওই কালকেই আমরা পড়বো এনভায়রনমেন্ট ডাইভার্সিটি ওই জায়গাগুলো। যাই হোক আমি একটা দেখিয়ে বলে দিচ্ছি তোদেরকে কিরকম জিনিসটা আছে, তাহলে তোদের একটু আইডিয়া হবে। যে কেন এটাকে আগে পড়ানো হলো, স্ক্রিনটা শেয়ার করছি। যদি আমরা স্নাইডারের বইটা দেখি, দেখ আমরা তো এনভায়রনমেন্ট কালকে পড়বো চ্যাপ্টার 13 থেকে, অ্যাপ্লাইং সোশ্যাল সাইকোলজি টু দ্য এনভায়রনমেন্ট। এখানে প্রথমে বলেছে যে আগে এনভায়রনমেন্টে কি কি ডাইলেমা হয় সেটাকে বুঝতে হবে, মানে কি কি প্রবলেম অ্যারাইজ করে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তার মানে কি ইন্টারভেনশনের জায়গাটা আসছে। এবার সেই প্রবলেম গুলোকে যে প্রো এনভায়রনমেন্টাল বিহেভিয়ার্স গুলো আমরা তৈরি করব, যে স্ট্র্যাটেজি গুলো নিয়ে আমরা প্রবলেমটার সাথে ডিল করব, সেই জায়গাগুলোতে আসছি। এটাতে আসছি কিভাবে, বিভিন্ন ইভ্যালুয়েশনের প্রসিডিওরের থ্রু দিয়ে আসছি এবং এটার আউটকাম হিসেবে আমরা একটা নতুন ডেভেলপমেন্ট ইভ্যালুয়েশন তৈরি করছি, দ্যাট ইজ বিল্ড এনভায়রনমেন্ট করছি, সোশ্যাল একটা ডিজাইন বানাচ্ছি এবং সেটার সাথে ডিফেন্স করার জন্য বিভিন্ন ডিফেন্সিবল স্পেস তৈরি করছি। তাহলে পুরোটাই আসছে কিভাবে
ভাবে কোন এরিয়াতে প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করা, সেগুলোকে সলিউশনে নিয়ে যাওয়া, সলিউশনে নিয়ে যাওয়ার জন্য তার ইন্টারভেনশন স্ট্র্যাটেজি তৈরি করা, ইন্টারভেনশন স্ট্র্যাটেজি গুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করছে কিনা সেটা দেখা, এবং আলটিমেটাম একটা সবকিছুর উপর বেস করে নতুন একটা ইভ্যালুয়েশন প্ল্যান বা অ্যাপ্রোচ রেডি করা। এইরকম ভাবেই তোর এমপাওয়ারমেন্ট, তারপর দেখ ডাইভার্সিটির মধ্যে কালচারাল ডাইভার্সিটির কিছু পয়েন্টস রয়েছে, কিছু ওপিনিয়ন রয়েছে কারোর মত অনুযায়ী, সেটাকে বলেছে। তারপর পার্সোনাল ডাইভার্সিটি কোন কোন দিক থেকে হতে পারে, অপরচুনিটির দিক থেকে কিরকম ভাবে ডাইভার্সিটি হতে পারে, ডাইভার্সিটি কোন কোন দিক থেকে, যেমন তোদেরকে বলছিলাম কাস্ট রিলেটেড ডাইভার্সিটি হতে পারে, ল্যাঙ্গুয়েজ, তারপরে জেন্ডার, বিভিন্ন দিক থেকে, সোশ্যাল ক্লাস, এথনিক ব্যাকগ্রাউন্ড, যে ডাইভার্সিটি গুলো হয় সেগুলোর সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, কিভাবে আমরা সেই প্রবলেম গুলোকে ইন্টারভেন্ট করব, তার স্ট্র্যাটেজি গুলো নেব, ইমপ্লিমেন্ট করব, এইভাবেই কিন্তু পুরো জিনিসটা যাচ্ছে। ঠিক আছে, এইগুলোই এবার কালকে আমরা অল্প অল্প করে পড়বো, পড়ে নিয়ে এবার তোরা যখন পুরোটা ডিটেল করবি তখন দেখবি যে ওই পুরো ইন্টারভেনশনের যে জায়গাটা থরলি পড়ালাম সেটার উপর বেস করে, সেই কনসেপ্টটার উপর বেস করেই কিন্তু পুরো জিনিসটা রেডি করা রয়েছে। ঠিক আছে, এটা কিছুটা হলেও আই থিঙ্ক মানে তোদেরকে বোঝাতে পারলাম, মানে কিরকম জিনিসটা আছে বা কি পড়তে যাবো আমরা নেক্সট দিনকে, কিছুটা আইডিয়া হলো। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, কালকে কখন ক্লাস নেবো সেটা আমি একটু বলে দেবো। যাই হোক, এই আজকে এই অব্দিই থাক, তোরা লিড করতে পারিস তাহলে। থ্যাংক ইউ ম্যাম।